জামাতে ইসলাম এত বড় একটা বলে রাজনৈতিক সংগঠন, তাদের আজকে শুনলাম যে তাদের নাকি ডিসিশন মেকিংয়ে 43% নাকি নারী আছে শুরা সদস্য। হায় আল্লাহ, তাদের একটা নারী প্রার্থীও তারা পেল না, যেখানে সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং ঋণখেলাপি হলে সে নির্বাচনে একজন প্রার্থী হিসেবে বৈধতা পেতে পারে না। অথচ নির্বাচন কমিশন যেই দিন এই প্রার্থীদের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত দিবে, তখন আমরা দেখলাম একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বাধ্য করলো শেষ পর্যন্ত যে এই দ্বৈত নাগরিকত্ব যাদের সম্পূর্ণভাবে এখনও রিনাউন্স হয় নাই, বাতিল হয় নাই, তাদেরকে এবং এই যে ঋণখেলাপি যারা, তাদেরকে বৈধতা দিতে। এই ঋণখেলাপিরা কার পকেটের টাকা খাচ্ছে বলেন তো ভাই? আপনি আমি কষ্ট করে চাকরি করে পাই পয়সা জমায়ে ব্যাংকে রাখি, সেই টাকাগুলোই তো এই ব্যবসায়ীদের ঋণ দেয়। এই ব্যবসায়ীরা টাকাগুলো মেরে বিলাসিতা করে, বিদেশে দ্বৈত নাগরিকত্ব নেয়, পয়সা লাগে না। এই টাকাটা তো আমার কষ্টের টাকা। আমি ব্যাংকে যাই, এখন আমি একজন আমানতকারী, আমি ব্যাংকে যেয়ে টাকা খুঁজে আমি টাকা পাই না, কারণ ব্যাংকের কাছে টাকা নেই। টাকা থাকবে কোথাকে? ওই যে ঋণখেলাপিরা টাকা সব মেরে দিছে, বিদেশে লুট করে পাচার করে দিছে। এদেরকে বৈধতা যেই রাজনৈতিক দলগুলা দিয়েছে তাদেরকে প্রশ্ন মুখে আনতে হবে। তারপর আপা বলছেন নারী প্রার্থী কোথায়? বিএনপিতে দেখেন এতগুলো 300 আসনে নারী প্রার্থী মাত্র 9 জন। জামাতে কয়জন? আমি বলছি আমি কি জামাতকে ছেড়ে দিয়ে কথা বলবো নাকি? জামাত তো আমার আত্মীয় না। ধরেন বিএনপিতে মাত্র 9 জন বা 10 জন হচ্ছে এই 300 জনের প্রার্থী। 5% হয়েছে? হলো না। আপনি দেখেন জামাতে ইসলাম এত বড় একটা বলে রাজনৈতিক সংগঠন, তাদের আজকে শুনলাম যে তাদের নাকি ডিসিশন মেকিংয়ে 43% নাকি নারী আছে শুরা সদস্য। হায় আল্লাহ, তাদের একটা নারী প্রার্থীও তারা পেল না। তারা বলছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা নারীদেরকে প্রার্থী দিয়েছিলেন এবং নারীরা সেখানে স্থানীয় সরকার নির্বাচন করে এসে জিতেছেন। এখন সামগ্রিকভাবে তারা পার্লামেন্টারি ইলেকশনের জন্য তাদের নারীদেরকে প্রিপেয়ার করেন নাই বলে তারা তাদের নারীদেরকে এখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন দেন নাই। অন্তত কয়েকজন নারীকে দিলেও তো আমরা তাদের ইন্টেনশন আছে, হেরে যেত, ইন্টেনশনটা ভালো, এটা বুঝতে পারতাম, দেয় নাই। এইটা অবশ্যই প্রশ্ন করছি আমরা। শুধুমাত্র আমরা একটা অ্যালায়েন্স করেছি বলে যে আমরা তাদের এইটা আমরা সঠিক বলবো, এটা তো সঠিক না। একমাত্র আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের কমিটমেন্ট ঠিক রেখেছে। আমাদের 5%-এরও অধিক সংখ্যক 30 জনের মধ্যে আমরা 2 জন, যেটা 5%-এর অধিক হয়, আমরা নারী প্রার্থী দিয়েছি। এখন দেখেন, যখন সংসদে আলোচনা হলো 15 মাসে কি সংস্কার হয়েছে, অনেক কিছু প্রশ্ন করেছে। অনেক কিছু এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও করতে পারে নাই। তারা অনেকগুলো অধ্যাদেশ করেছে, যেই অধ্যাদেশগুলোর মাধ্যমে যেই পরিবর্তনগুলো চাওয়া হয়েছে, এমনকি জুলাই সনদেও যেই সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে, সেইটাও একটা অধ্যাদেশ আকারে এই গণভোট অধ্যাদেশ হয়েছে। পরবর্তী সরকার যারা আসবেন সেই সরকারকে সেইটা র্যাটিফাই করে আইনে পরিণত করতে হবে। আপা বারবার বলছিলেন যে এই গণভোটের প্রয়োজন ছিল না, পরবর্তী সরকার 2/3 ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারত। আরে ভাই, যেই রাজনৈতিক দলই ক্ষমতায় যাক না কেন, যেই অ্যালায়েন্সই ক্ষমতায় যাক না কেন, তারা বেসিক কমিটমেন্ট, এই 6 মাসও হয় নাই ঐক্যমত্য কমিশনে বসে তারা বেসিক কমিটমেন্ট করেছে, নারীদের নিরাপত্তা দিবে, নারীদের ক্ষমতায়ন করবে, নারীদের হ্যান করবে, ত্যান করবে। বেসিক কমিটমেন্ট তারা সেইটা রাখে নাই। 45 জন ঋণখেলাপি আপা বলেছেন, 22 জন দ্বৈত নাগরিককে তারা নমিনেশন দিয়েছে, 2টা দলেই আছে। আপনি তাদের বিশ্বাস করবেন যে তাদের হাতে ছেড়ে দিবেন যে তারা ক্ষমতায় গিয়ে তারা সংবিধানকে একেবারে যেভাবে মানুষ চায় সেভাবে পরিবর্তন করে ওখানে সংবিধানে সরকারে বসে সেই সংবিধান পরিবর্তন করে ফেলবে? অবাস্তব। বিএনপির 31 দফায় উচ্চ কক্ষের কথা বলা আছে, নারীদের ক্ষমতায়নের জন্য 100 আসনে উন্নীত করার কথা বলা আছে, অথচ সেই তারাই ঐক্যমত্য কমিশনে গিয়ে এইগুলো বিষয়ে দ্বিমত করেছে। আমি তাদেরকে বলছি না যে তাদের সেটার অধিকার নেই, অবশ্যই রাজনৈতিক দলের নিজ মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। এখন আপনি বলছিলেন না যে এই যে গণভোটের প্রশ্নে জনগণ কোনটাতে না বলবে বলেন তো?
কিসে না বলবে? আমাকে উত্তরটা দেন। এই যে চারটা প্রশ্ন কি? বিচার বিভাগের স্বাধীনতা, কোন বিচার বিভাগের স্বাধীনতা চায় জনগণ? জনগণই তো চায়। এই যে ঐক্যমত্যের যে প্রস্তাবগুলো, এই গণভোটের প্রশ্নগুলো, সেগুলো মানুষকে না বুঝিয়ে আমরা করছি কি জানেন? আমরা মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকার নিরপেক্ষ তাহলে কিনা, গণভোটের প্রয়োজনীয়তা কি ছিল? এইটাই আমি বলছি। দেখেন, আমাকে আগে জনগণের সাথে বোঝাপড়াটা করতে হবে। যে আপা সাক্ষরতার কথা বললেন, আপা কি নিজ দায়িত্বে গণভোটের প্রশ্নগুলোতে কি আছে, এই সংস্কার প্রস্তাবে কি আছে, সেইগুলো নিয়ে মানুষের সাথে আলাপ করেছেন? আমি করেছি, আমি করছি এখন। কারণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে বোঝানো যে প্রশ্নগুলোতে কি আছে, কি কি সংস্কার প্রয়োজন। আমার জন্য এইটা প্রয়োজন না যে সরকারকে আমি প্রশ্নবিদ্ধ করি, এই সরকার আজ আছে কালকে ইলেকশন হইলে আর নাই। তাইলে আমি এই সরকারকে নিয়ে পড়ে থাকবো, না মানুষকে যেটা ঠিক না বেঠিক সেইটা আগে বুঝাবো? মানুষ সিদ্ধান্ত নিবে। আপনার আমার কথা তো, সাক্ষরতা নাই, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি মানুষকে বুঝান। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। ধরেন বিচার বিভাগের স্বাধীনতা চাই, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা চাই, এটা কি অন্যায়? কোন দিন স্বাধীন আছে? আপনি তো এইমাত্র বললেন এইমাত্র অফিসিয়ালি স্বাধীন আছে, কিন্তু এটা স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার নাই। কারণ নাই, আপনি বিভ্রান্ত করছেন। কারণ এই যে এদের প্রধানরা, দুদকের প্রধান বলেন, এই বিচার বিভাগের এই কে প্রধান বিচারপতি হবে, এগুলোতে সরকার হস্তক্ষেপ করে। উনি বলছেন, উনি অর্ধেক কথা বলছেন, বাকি সত্য কথাটা বলছে না। গত সরকারের সময় বিচারপতিরা স্পষ্ট নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। উনি একটু আগে নিজে বলেছেন যে একজন বিচারপতি নাকি বলেছেন উনি নিজের খাস কামরায় থেকে সিদ্ধান্ত নিয়ে রুল জারি করবেন বা কিছু। আমি জানি না কোথায় কি ঘটনা, এটা বাস্তবতা। আমি আইনজীবী, তো আমি জানি যে ওনারা পলিটিক্যালি প্রেশারাইজ হয়ে যান। যেই সরকারি ক্ষমতায় থাকে তাদেরকে সার্ভ করতে প্রশাসন বাধ্য হয়। এই যে প্রশাসনিক কাঠামো, এখনো কি বাধ্য হচ্ছে? আপনি খোলা চোখে দেখেন, এখনো বাধ্য হচ্ছে ভাই, এখনো বাধ্য হচ্ছে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট তো শুধু ছাত্ররা গঠন করে নাই। এই ইন্টারিম গভর্নমেন্টে সমস্ত পলিটিক্যাল পার্টিদের প্রপোজড উপদেষ্টারা ছিল। আপনারা যদি খালি 2 জন উপদেষ্টা 3 জন উপদেষ্টার দিকে সারা বছর আঙ্গুল তুলছেন না, আসল জিনিসটা আপনারা ইগনোর করে গেছেন। কারণ এই যে উপদেষ্টা পরিষদ, সেটা কি একলা ছাত্ররা গঠন করছে? উপদেষ্টা পরিষদের তো সবার প্রস্তাবনায় সবার লোক ছিল। নাইলে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এই যে প্রশাসনের লোকগুলো, কাদের নিয়োগ হচ্ছে, কারা এখন এই বিশৃঙ্খলাগুলো করছে? মানুষ জানে, মানুষ এটার উত্তর দিবে। আমি আর ভাইকে বাইরে খেতে যাবো না। আমি এখান থেকে বাইরে হয়ে গেলে বাসায় পৌঁছতে পারবো কিনা জানি না। এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, ভয় পাবো তো। ময়মনসিংহে দেখেন, আপনি শরীয়তপুরে দেখেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে গিয়েছে একজন স্বতন্ত্র প্রার্থী, তাকে নির্বাচন কমিশনের সামনে মেরে আদমরা করে দিছে। নির্বাচন কমিশন কি করলো? নির্বাচন কমিশন কিভাবে এগুলো অ্যালাউ করে? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পেন্ডিং থাকা অবস্থায়, এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেন্ডিং থাকা অবস্থায় একটা রাজনৈতিক দলের 5 জন শীর্ষ নেতা গিয়ে ডিসিশনের মাঝখানে গিয়ে তাদের সাথে আলাপ করে এবং তারপরে দৈব চয়নে একদম দৈবিকভাবে ওহির মতো নাজিল হয়ে যারা যারা দ্বৈত নাগরিকত্বের অ্যাপ্লিকেশন সাবমিট করেছে তারা একটা এফিডেভিট জমা দিল যে আমরা অ্যাপ্লিকেশন করেছি প্রসেসের জন্য, আমাদের দ্বৈত নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। কোথায় লেখা আছে এটা? আপনি তো একটু আগে আন্তর্জাতিক মানদণ্ডের কথা জিজ্ঞেস করেছেন। আন্তর্জাতিকভাবে যে কোনো বিদেশে, যে কোনো দেশের নাগরিকত্ব পাওয়া এবং বাতিল হওয়ার একটা প্রসেস আছে না? যতক্ষণ না পর্যন্ত বাতিল হচ্ছে, এটা ঘোষিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো নাগরিকত্ব থাকছে না। তাহলে আপনি যে তাদেরকে এই অবৈধ দিন কি আজকেই শেষ? আজকে যিনি দ্বৈত নাগরিক, কালকে ওনার নাগরিকত্ব বাতিল হলে পরের টার্মে উনি ইলেকশন করতো। কেন ক্ষমতা এক্ষুনি যাইতে হবে বলে এত হাহাকার?